হঠাৎ করে যে দেখি যে আমার শরীরে হাতের স্পর্শতে আমার কামিজটা ছিঁড়ে গেছে, তেলোয়ারটা ছিঁড়ে গেছে, মানে জোর পড়বো তার মতো আমার উপরে ঝাঁপাইয়া পড়া। তারপরে উনি আমার সাথে ওনার খায়েশ মিঠাই নিছে যে আমার সন্তানটা যেন একটা সুস্থ বিচার পায়। জীবিকার তাগিদে দীর্ঘদিন প্রবাসে ছিলেন এই নারী। প্রবাসে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় আরেক প্রবাসী আশরাফুলের সাথে। পরিচয় থেকে প্রেম, এরপর ধীরে ধীরে তা গড়ায় ভালোবাসার সম্পর্ক গভীর হলে দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তো আমি প্রবাসী দীর্ঘদিন ছিলাম, থাকার পর আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়, মানে অনলাইনে হওয়ার পর ওর সাথে বিয়ে হয়। ফ্যামিলি সবাই জানে, সম্মতি নিয়ে বিয়ে হয়। হওয়ার পরে আমি দেশে ব্যাক করার পরে কিছুদিন সংসার বেশ সুন্দরই চলতেছিল বা করতেছিলাম। কিন্তু হঠাৎ করেই সেই সুখের সংসারে নেমে আসে এক অদ্ভুত পরিস্থিতি। এই তরুণের ভাসুরের স্ত্রী অন্য এক ছেলের সঙ্গে চলে যাবার পর ভাসুরের 3 সন্তান দেখাশোনার দায়িত্ব পড়ে তার ওপর। পরিবারের কথা ভেবে রাজি হন তিনি। প্রায়ই থাকতে হতো ভাসুরের বাড়িতে। তো আমার যা কিছুদিনের ভিতরে হচ্ছে যে পরকীয়া করে অন্য লোকের সাথে চলে যায়। আমার ভাসুরের ওয়াইফ, উনি পরকীয়া করে চলে যায়। যাওয়ার পরে ওনার যে 3টা সন্তান, একটা সন্তানের 13 বছর আর একটা মেয়ের 10 বছর, ছোট ছেলেটার 4 বছর এরকমই হবে। তো ওদের দেখাশোনা করার জন্য আমার ভাসুর আর আমার শাশুড়ি ওনার বাসায় পাঠায় শ্রীপুরে। তখনও তিনি বুঝতে পারেননি যাদের আপন ভেবেছিলেন তাদের মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ। আমি ওনাদের বাচ্চা কাচ্চা বা ওনার দেখাশোনা সবই করি, মানে একটা সংসার যেভাবে করতে হয় আর কি, ওইভাবে আমি সমস্ত কিছু সামলাই রাখার পরে হচ্ছে যে 7-8 রাত্র যাওয়ার পরে যখন আমার যা ছিল না, তখন উনি তো অন্যজনের সাথেই ছিল। এক রাতে 3 শিশুকে নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ঘুমের ভেতরে অনুভব করেন তার শরীরে কেউ হাত দিচ্ছে। চমকে উঠে দেখেন তার সামনে দাঁড়িয়ে আছে তার ভাসুর মাহবুব আলম। হঠাৎ করে রাত্রের আনুমানিক 12:30-1টা এরকমই হবে। আমি বারান্দা ছিল, উনি রুমে থাকতো আর আমরা বারান্দায় থাকতাম। বারান্দায় আবার দরজা নাই, পর্দা ছিল শুধু টানানো। ওনার মেয়ে ছিল আর ওনার ছোট ছেলেটা আমার সাথে ছিল। ঘুমানো অবস্থায় ছিলাম। হঠাৎ করে উনি বাসায় আসে, গেটের চাবি ওনার কাছেই থাকে। আমি আর মানে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে যে দেখি যে আমার শরীরে হাতের স্পর্শ। তো আমি প্রথমে এটা বুঝতে পারি নাই যে আসলে কি। পরে আমি ওই যে বাচ্চা কাচ্চা নিহন তাকায় দেখি যে উনি। তরুণীর অভিযোগ, প্রথমে শরীরে হাত দেয়া, তারপর জোর করে জামা কাপড় ছিঁড়ে ফেলা। নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন তিনি। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে চলে ধস্তাধস্তি। তিনি বারবার বাধা দেন, কান্না করেন, অনুরোধ করেন, কিন্তু কিছুতেই থামেনি মাহবুব। ওই রকম করতেছে। পরে কই ভাই আপনি এখানে কেন? পরে বলতেছে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি কই আমার সাথে আপনি কিসের কথা আছে? এত রাত্রে আমি আপনার ছোট ভাইয়ের বউ, আমার সাথে আপনার কিসের কথা? পরে বলতেছে যে খাবার টাবার নেই। আমি কই আপনি তো হোটেল থেকে খেয়ে আসেন, তাহলে খাবার তো নাই। এ কথা বলার পরে উনি মানে কেমন যেন চোখ মুখ একদম লাল হয়ে আছে, মানে আর কোনো কথা বলে নাই। কথা না বলাতে বলতেছে যে ঠিক আছে তোমার ভাবি তো নাই। তো এই কথা বইলে আর কোনো কথাই বলে নাই। উনি আমার এই পাশে যে থাপ্পা দিছে, আমার কামিজটা ছিঁড়ে গেছে। তারপরে এই দিক দিয়ে আমার কামিজটা আমি সব ছিঁড়ে গেছে, সেলোয়ারটা ছিঁড়ে গেছে। মানে জোর পড়বো, মানে যতটুকু সময় মনে হয় 20-25 মিনিট আমার সাথে ধস্তাধস্তি হয়েছে, কোনো কিছু হয় নাই। এক পর্যায়ে ভাসুরের মেয়ের ঘুম ভেঙে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী মাহবুব ঘর থেকে ধারালো অস্ত্র এনে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সেই মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েন এই তরুণী। নিজের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত নিরুপায় হয়ে যান তিনি। ধস্তাধস্তি হওয়ার পরে ওনার মেয়েটা জায়গা গেছে গা। মেয়েটা বলতেছে যে কি হয়েছে গেছে, মানে অন্ধকার তো কিছু দেখতে পারে না, ওর বাবা নাকি এরকম বুঝতে পারে নাই। ও আর ওই যে ওর যে ছোট ভাইটা, 3 বছরের, ওরা সে কান্না করতেছে। কান্না করার পরে হচ্ছে যে আমি লাইট জ্বালামো এরকমও তো উঠা যাইতে পারতেছি না। এক পর্যায়ে আমি আর কোনো কিছু পারি না। ধারালো বটি ছিল, ও বটি নিয়ে আসতে কয় তোর জব করে ফেলাম যদি তুই এখন বেশি চিল্লা ফাল্লা করস। মানে অনেক বড় একটা বটি ওনাদের বাসায় আছে, ওই বেশি চিল্লা ফাল্লা করলে তোর জব করে ফেলাম। তারপর আমি নিরুপায় হয়ে যাই। নিরুপায় হওয়ার পর আর আমার হাতে কোনো কিছু থাকে না। উনি ওনার খায়েশটা কুত্তার মতো আমার উপরে ঝাঁপাইয়া পড়া। তারপরে উনি আমার সাথে ওনার খায়েশ মিঠাই নিছে। ঘটনার পর পুরো বিষয়টি স্বামী আশরাফুলকে ফোন করে জানান তিনি। কান্নায় ভেঙে পড়ে অনুরোধ করেন দ্রুত দেশে ফিরতে। তারপর আমি আমার হাজবেন্ডকে সাথে সাথে ফোন দেই কুয়েতে যে তুমি এলো কোথায় পাঠাইছো আমার, আজকে আমার সাথে এরকম অন্যায় হচ্ছে। উনি বলে যে তুমি কারো কাছে এগুলা কোনো কিছু বললো না, আমি যত তাড়াতাড়ি পারি আমি দেশে চলে আসতেছি। তারপর আমার শাশুড়ি আসে, সবাই আমার হাতে পায়ে ধরার পর আমাকে কোনো মামলা করতে দেয় না, প্লাস আমাকে বাসার থেকে 15-20 দিন বাইরেতেই দেয় না।
ওনারে আমার একদম পাহারা দিয়ে রাখে যে আমি কোথায় যাব না যাব, কোথাও যাইতে দেয় না। না যাওয়াতে পরে আমার হাজবেন্ড আসে হচ্ছে অক্টোবরের এই 9 তারিখে দেশে আসে। স্বামী দেশে ফিরলেও স্ত্রীর পাশে দাঁড়ানোর বদলে ঘটনার আলামত মুছে ফেলেছেন বলেই অভিযোগ করেন এই তরুণী। তো ও দেশে আসার পরে হচ্ছে যে আমার ফোনে যা যা ডকুমেন্ট ছিল আমি ওনার এয়ারপোর্ট থেকে রিসিভ করি, সমস্ত কিছু ভালো, মানে ওনার সাথে আমার যেরকম মানে কোনো গন্ডগোলই নেই, এরকমই নেই। ওনার এয়ারপোর্ট থেকে আমি নিয়ে আসি, সব কিছু করার পরে 2-3 দিন পর আমাকে বলতেছে যে আমার পাসপোর্ট হারিয়ে গেছে। হ্যালো, পাসপোর্ট কে নিছে? তুই নিছস, এই কথা বলতেছে। তুই পাসপোর্ট নিছ, আমার বিদেশ যাইতে দিবি না। আমি পাসপোর্ট নিব কে? পাসপোর্ট কি একটা ওয়াইফ কোনোদিন পাসপোর্ট নিবে? তে আমাকে এই কথা বলার পরে অনেক মারধর করে, মানে যেমন একটা কুত্তা পিটাইতেছে এরকম ভাবে আমাকে মারলো। এরপর থেকে শুরু হয় সংসারে অশান্তি। একসময় স্ত্রীকে কিছু না জানিয়ে আবারও বিদেশে চলে যান আশরাফুল। বিদেশে যাবার পর ধীরে ধীরে বন্ধ হয়ে যায় যোগাযোগও। ফোন নম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় থেকে নিজেকে আড়াল করে ফেলেন তিনি। 17 তারিখে উনি আমার ফোন টোন যা যা ছিল সমস্ত কিছু নিয়ে 17 তারিখে ওর ভাই মাহবুব ওরে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাই দেয়। এই মুহূর্তে আমি কিছু জানি না, আমার কাছে ফোনও নাই, কোনো কিছু নাই যে আমি যোগাযোগ করুম বা কোথায় আছে। কিন্তু পরবর্তীতে আমি শুনি যে উনি এলো কুয়েতে চলে গেছে। যাওয়ার পরে আমাকে ইন্টোটালি সব জায়গার থেকে ব্লক মেরে দিছে। নিরুপায় এই নারী তখন আশেপাশের মানুষের কাছে পুরো ঘটনা খুলে বলেন। পরবর্তীতে ভাসুর মাহবুব আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর আমি সবাইকে জানাই, কারণ আমার পিওরিটির ডেট ছিল হচ্ছে আপনার 3 তারিখে ছিল। তাহলে ওইখানে থেকে হিসাব করতে গেলে উনি 9 তারিখে দেশে আসে। তা আমি সবাইকে জানাই যে আমার পিরিয়ড তো অক্টোবরের 3 তারিখে ছিল, যদি আল্লাহ না করুক যদি কোনো সন্তান আসে, পরবর্তীতে তো আপনারা বলতেও পারেন যে সন্তান এটা কার, এটা সেটা অনেক কিছু বলতে পারেন। আমি সবাইকে জানাই, ওনাদের গ্রামে যারা মায়মাতব্বর ছিল সবাইকে জানানোর পরে ওনারা আমার সাথে খারাপ আচরণ করে। পরে আমি বাধ্য হয়ে আমি এখানে চলে আসি, সখীপুরে চলে আসি। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো বর্তমানে তিনি 8 মাসের অন্তঃসত্ত্বা, তবুও পাশে নেই স্বামী। তার অভিযোগ বিদেশে যাবার আগে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছেন আশরাফুল। এই যে আপনার স্বামীর সন্তান আপনার গর্বে, এটা আপনার স্বামীর না আপনার বাসুরের? আমার হাজবেন্ডের। এটা কিভাবে বুঝলেন আপনি? কারণ এটার পিওরিটির ডেটটা আমার জানা ছিল, তো মানে আমার হাজবেন্ড আসার আগে আমার পিওরিট হয়, দর্শনের পরে পরে হ্যাঁ পিওরিট হয়। তাহলে আপনার এই যে অনাগত সন্তান যে পৃথিবীর মুখ দেখবে কয়দিন পরে, এই সন্তানের খোঁজ খবর নাই আপনার স্বামী? না আমার কাছে থেকে তো আর আমার সর্বহারা করছে। আমার কাছে জানুয়ারির 31 তারিখেও 5 লাখ টাকা নেয়, 5 লাখ টাকা নিয়ে আমাকে একবারে সর্বহারা করে। এখন আমি অন্যের বাসায় থাকি। একদিকে ভাসুরের নির্যাতন, অন্যদিকে স্বামীর অবহেলা, সব মিলিয়ে একসময় আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু অনাগত সন্তানের কথা ভেবে সেই পথ থেকে ফিরে আসেন। আমি অনেকবার গেছি এই সন্তান পেটে নিয়ে আত্মহত্যা করার জন্য, কিন্তু আমি পারি নাই যে আমার জন্য আরেকটা প্রাণ কেন দিব আমি। এখন প্রশ্ন উঠেছে, একজন নারী কোথায় নিরাপদ? নিজের পরিবারেও যদি নিরাপদ না থাকে তাহলে সে কার কাছে বিচার চাইবে? অনেকেই বলছেন এমন অভিযোগের সঠিক তদন্ত হওয়া জরুরি।